আমি রাজীব বাবুর কাছে আসবো। রাজীব বাবু, এই যে মুড়ি মিছরি মিলিয়ে গেল, এই যে মুড়ি মিছরি মিলিয়ে গেল, আসবো ফিরদৌস বাবু আসবো, এই যে মুড়ি মিছরি মিলিয়ে গেল, আপনারা কে মুড়ি কে মিছরি এখন বোঝা যাচ্ছে, টের পাওয়া যাচ্ছে না, টের পাওয়ানোর কোনো উপায় রাখা হয়নি। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি জন্য কাকে দায়ী মনে করেন? আদালত, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সিপিএম, বিজেপি, কংগ্রেস, কাকে? আমি এই জন্য দায়ী করছি রাজ্য সরকারকে এবং এসএসসিকে। রাজ্য সরকার এবং এসএসসি, আমি আপনাকে 5টা অপশন দিলাম, আপনি নাথিং ফ্রম অ্যাবাভ বেছে নিলেন। আমি রাজ্য সরকারকে দায়ী করছি, কেন কি এসএসসি মানেই রাজ্য সরকার। এই মুহূর্তে এসএসসি মানেই রাজ্য সরকার। এসএসসি যদি চাইতো সঠিক পদ্ধতিতে নিয়োগ করতো এবং সঠিক পদ্ধতিতে আমাদের ওএমআর শিট আপলোড করতো, এবং এই যে স্ক্যাম হয়েছে, সরকার যদি চাইতো আমাদেরকে বাঁচানোর জন্য, সরকার কিন্তু আমাদের অনেক আগে বাঁচাতে পারত। নিজেকে বাঁচানোর জন্য সরকার আমাদেরকে পাঠার বলি করতে হয়েছে। আমি নিজে যোগ্য হিসেবে আমি দাবি করছি আমি নিজে যোগ্য, এবং আমার কাছে সেই প্রমাণ আছে। কিন্তু আরও যারা যোগ্য আছে এবং যারা অযোগ্য আছে, এটা সরকারকে কিংবা এসএসসিকে প্রমাণ করতে হবে। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সরকার বা এসএসসি এই প্রমাণটা নিজেদের কাছে রাখলো না কেন বলে আপনার মনে হয়? আমি রাজনৈতিক উত্তর চাইছি না, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিকভাবে আপনাদের কেন মনে হয়? অবশ্যই আছে। সরকার ব্যক্তিগতভাবে হোক বা যে কারণেও হোক কিংবা রাজনীতিগতভাবে হোক, উনি চাইছেন না যে নিজে ফেঁসে যাক। সরকার সবসময় চাইছে নিজেকে আড়াল করতে। এটা আমরা বারবার বলে আসছি। কেন কি, যেহেতু এসএসসি বলছে যে আমার কাছে এই মুহূর্তে যোগ্য অযোগ্য বাছা, এই মুহূর্তে তার কাছে মনে হচ্ছে না যে যোগ্য অযোগ্য বাঁচতে পারবে। কিন্তু আমার মনে হচ্ছে, দেখুন, কোনো ডিজিটালি কিংবা অনলাইনে কোনো কিছু আপলোড করেন, সেটা কিন্তু সেকেন্ডারি ডাটা থাকে। সেখানে কোথায় থাকতে পারে? আপনার ক্লাউড স্টোরে থাকতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ওএমআর শিট কী করে আপলোড করা হলো? আমার কাছে আমার ওএমআর শিট আছে, আমি যাচাই করে দেখেছি এটা আমার। তাহলে অন্যের ওএমআর শিট কেন আপলোড করতে পারবে না? ক্লাউড স্টোর থেকে সেকেন্ডারি ডাটা কালেক্ট করে অবশ্যই করা যাবে। আর একটা কথা হচ্ছে, সরকার ইচ্ছা করে করছে না, একদম ইচ্ছা করে করছে না। আর একটা কথা হচ্ছে, যখন সিবিআই তদন্ত চলছিল, এখনও সিবিআই তদন্ত চলছে, তখন একজন আরটিআই করেছিল। উনি বলেছিলেন যে আমি চাকরি থেকে বঞ্চিত, উনি আরটিআই করেছিলেন, একজন ক্যান্ডিডেট। তখন সিবিআই ইনভেস্টিগেশন করে এসএসসিকে বলেছিল আপনাকে ওনার ওএমআর শিট দিতে হবে। তখন ওনাকে ওএমআর শিট দেওয়া হয়েছিল। তাহলে কি করে ওএমআর শিট দেওয়া হয়েছিল? নিশ্চয়ই এসএসসির কাছে ওএমআর শিট আছে। এটা একটা বড় প্রশ্ন। নিশ্চয়ই ওএমআর শিট আছে এসএসসির কাছে। আমি যথাক্রমে সুকন্যা এবং অনির্বাণের কাছে আসবো। প্রথমে সুকন্যা, আপনার কাছে যে কথাটা আজকে এরা বলছেন, আমার স্পষ্ট প্রশ্ন আপনাদের কাছে। আমি আইনি প্রশ্ন করতে চাইছি না, তার কারণ বিষয়টাকে আইনি জায়গায় তার আটকে রাখা হয়নি। ওরা বিশ্বাস করছেন, ওরা মনে করছেন ওদের যোগ্যতার প্রমাণ আছে, সরকারের কাছেই আছে, সরকার দিচ্ছে না। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্ল্যানটা ছিল, ভেস্তে গেল তো মনে হচ্ছে। প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ঘুরে এটা প্রচার করা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়েছে, সিপিএম চাকরি খেয়েছে, শুভেন্দু অধিকারী বা বিজেপি চাকরি খেয়েছে, শেষমেশ আর কাউকে না পেয়ে আপনারা যেখানে প্র্যাকটিস করেন সেই আদালত চাকরি খেয়েছে। কোনোটাই তো কাজে আসছে না। এরা তো বলছেন যে চাকরি সরকারই খেয়েছে, অন্য কেউ নয়। দেখুন, প্রথমেই আমি চাকরি হারা এবং চাকরি প্রার্থী তাদের ব্যাপারে আমরা খুব সমব্যথী। প্রথমেই আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের এই যে দুর্দশা, তার জন্য আমরাও মর্মাহত। তার জন্য আমাদের যারা নেতা আছেন, কুণাল দাই বলুন, ব্রাত্যবাবুই বলুন, বারবার ওনাদের কাছে ছুটে গেছিলেন। কিন্তু সমস্যা এখানে একটা ছিল, ওনাদের বারবার বলা হয়েছিল যে আমরা ব্যাপারটা দেখছি, কিভাবে তোমাদের যোগ্যতা প্রমাণ করে তোমরা চাকরি পাও, কিভাবে যেটা ভুল হয়েছে, যেটা সঠিক হয়নি তাদের বাদ দিয়ে দেওয়া হোক। সেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন, প্রত্যেকটা নেতাও বলেছেন। তার জন্য কারা ভেতরে আছে কারা বাইরে আছে সে নিয়ে আমি এখানে কোনো প্রশ্ন তুলছি না, সেটা সবাই দেখতে পাচ্ছে। সেই জন্য প্রত্যেকের শাস্তি আমরাও চাইছি। কিন্তু তার সঙ্গে আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এটাও চাইছেন যারা যোগ্য তাদের যাতে চাকরি হয়, যারা চাকরি হারিয়েছেন। কিভাবে? এই যে সুপ্রিম কোর্টে বলতে না দিলে কি তাহলে আমাকে উঠে চলে যেতে হবে? বলতে দিন। যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি তাদের যাতে সুবিচার তারা পান, যেভাবেই হোক তাদের চাকরি যাতে বাঁচে, তাদের যাতে সংসারটা বাঁচে। এটা আমাদের নেত্রীর কিন্তু কোনো জায়গায় মঞ্চে মঞ্চে যে ঘুরে আপনি কথাটা বললেন যে রাজনৈতিক একটা অভিসন্ধি আছে, তা কিন্তু নয়। উনি প্রত্যেকটা চাকরি প্রার্থী এবং প্রত্যেকটা পরিবারের প্রতি সমব্যথী।
সেই জন্য উনি প্রত্যেকটা মঞ্চে যাতে যারা চাকরি হারিয়েছেন তাদের হয়ে উনি মামলা করতে গেছেন। আমি যদি আপনাকে প্রত্যেকটা লাইনে কথা বলার সময় আটকাই আর মন থেকে বলি আমি ভীষণ সমব্যথী, আমি চাই আপনি কথা শেষ করুন, আপনি বিশ্বাস করবেন? আমি আপনাকে মাঝে একবার ইন্টারাপ্ট করছিলাম, আপনি বলছিলেন আমি উঠে চলে যাব বলতে না দিয়ে। আমি যদি বারবার আপনাকে আটকাই আর বলি যে আমি চাই আপনি কথা বলেন, আপনি বিশ্বাস করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন চাকরি থাকুক ওনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে, সর্বোচ্চ আদালতে, ওদেরও একটা কথা বলছে না। নির্বাচনী মরশুমে ওদের চাকরিটা থেকে যাওয়া কত জরুরি সেটার কথা বলছে না, বলছে মন্ত্রিসভাটা থেকে যাওয়া ভীষণ জরুরি। কে হাত তুলছিলেন? কে? মন্ত্রিসভা থাকলেই তো ওনাদের চাকরিটা থাকবে। মন্ত্রিসভা দেখুন এখন ভোটে এই মুহূর্তে এতজনের চাকরি গেছে। আপনারা যে টপিকসটা মেলাবেন, গুলিয়ে দিয়ে পালাবেন না। আমাদের নেত্রী বা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার কথাই বলুন, কেউ পালাবার জন্য এখানে আসেনি। প্রত্যেকটা ছেলেমেয়ের পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যার সমাধান করতে তারা এসছে। যেভাবেই হোক তাদের জন্য সরকার গেছে, তাদের জন্য নিজের দায়িত্ব অস্বীকার করে মঞ্চে মঞ্চে ভাষণ দিয়ে বেড়ানো এবং নিজে ছাড়া বাকি সবাইকে দায়ী করাটা পালানো কিনা, কে অন্য কিছু কিনা? সে তো অবশ্যই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, ওর মনে পড়ে যাচ্ছে একটা 4টে লাইন বলতে চাই। চুরির আমি চুরির তুমি চুরি দিয়ে যায় চেনা, চুরির দায় অন্যর ঘাড়ে চাপিয়ে এবার আর পার পাওয়া যাবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম। চুরি করেছে আপনার ক্যাবিনেট, চুরি করেছে আপনার মন্ত্রীরা, আর আপনি তার ঘাড়ে দোষ চাপিয়ে এই রাজীবদের মতো যারা নির্দোষ, যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদেরকে আজকে আপনি চাকরি হারা করেছেন। এর দায় আপনাদের। সুকন্যা বলছিলেন সমব্যথী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাকি সমব্যথী হওয়ার কারণেই যেই 26,000 25,000 যারা অযোগ্য চাকরি প্রার্থী, আমি ধরে নিচ্ছি 20,000, তাদের জন্য সমব্যথী, তার কারণেই তিনি চাইছেন তাদের চাকরি থাক। আর রাস্তায় যারা বসে আছে 1100 দিন ধরে অনির্বাণ, তাদের জন্য সমবেদনা নেই? তাদের জন্য সুকন্যাদের সমব্যথী কোথায় যায়? উড়ে চলে যায়। দাঁড়ান বলি, আমি আমার বলার মাঝখানে বলবেন না। আর উনি কুণাল ঘোষের কথা বললেন। দেখুন, কুণাল ঘোষের নামটা নিয়ে আমি বলতে চাইনি। উনি যখন নিয়ে এলেন তাহলে ওনার এটাও জানা উচিত সুকন্যার যে কুণাল ঘোষ আজকের দিনে দাঁড়িয়ে কি বলেছেন, যে তৃণমূল সরকার, তৃণমূল দল ভালো করে জানতো, বিলক্ষণ জানতো যে এখানে এসএসসি বা প্রাইমারি অর্থাৎ চাকরি নিয়ে কি ভয়ঙ্কর একটা দুর্নীতি হয়েছে, চাকরি বেচা হয়েছে। পরিশেষে অনেকে বক্তা রয়েছেন, আমি দুটো কথা বলতে চাই, দুটো নাম বলতে চাই। বিজয় হালদার, বাবার নাম হচ্ছে জয়দেব হালদার, তৃণমূলের এমএলএ। আরেকজন হচ্ছে উষারানী মণ্ডলের মেয়ে বিনীতা মণ্ডল। এরা দুজনই তৃণমূলের এমএলএ সন্তান। এদের দুজনের চাকরি গেছে। আমি সুকন্যা মণ্ডল, তিনি এখন তিহারে আছে, তাকে ধরলামই না। অঙ্কিতা অধিকারী চাকরি ইতিমধ্যে নট হয়ে গেছে, ধরলাম না। এগুলো জলজান্ত উদাহরণ। ওই আপনি যদি 20,000 25,000 লিস্টটা খুব ভালো করে দেখেন না, প্রচুর কাউন্সিলর, দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের প্রথম সারির নেতা, এরকম আরও পাবেন, তাদের ছেলে মেয়ে বা নিজেরা চাকরি পেয়েছে। আর একটা কথা, এই যেটা আপনি বললেন, এই পয়েন্ট নাম্বার 8 যেখানে মাননীয় সুপ্রিম কোর্ট এই সোমবার পর্যন্ত স্টে দিয়েছে, ওই একটা পয়েন্টের জন্যই তাদের সব ব্যথা। সমব্যথী শুধুমাত্র চোরগুলোকে বাঁচাতে। আমরা দেখেছি সেই লাইভ স্ট্রিমিং অনির্বাণ, জাস্টিস চন্দ্রচূড়ের ওখানে বলছেন তৃণমূলের যিনি কাউন্সিল, যে আপনি এটা এখন করবেন না, করলে পুরো তৃণমূল ভোটের আগে জেলে চলে যাবে। তার মানে তৃণমূল কি বিলক্ষণ জানতো না? এখন জনসভায় গিয়ে তার ঘাড়ে দোষ চাপিয়ে কাঁদুনি গাইলে হবে না।